ছাত্রলীগ নামলো ফিলিস্তিনিদের পক্ষে, পার্লামেন্টের প্রধানমন্ত্রী আবার বলছেন তাদের মানবাধিকার কোথায়, এই শিক্ষার্থীদের ব্যাপারে বেশ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করলো। তো কি মনে হয়, এটা কি আসলে আমেরিকাকে বিরোধিতা করার জন্যই কি এই প্রসঙ্গগুলো আনছে, নাকি না সত্যি সত্যি ফিল করছে? যেভাবে নির্বাচন হচ্ছে, মনে করেন বিরোধী দল আসে না, আমরাই 2-3 ভাই মিলা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব দাঁড়াই থাকি, এর মধ্যে থেকে এক ভাইকে বাইছে নেওয়া। এটাই যদি নির্বাচন হয়, তাহলে নির্বাচন কমিশনের দরকারটা কি? আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আর এক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। খুব বেশি আমরা ঘটনা পাইনি এর মধ্যে, তাই আপনাদের সামনে আসিনি। আবার নিজেদের ব্যস্ততার কারণেও সেটি আর সংযুক্ত হওয়া যায়নি, তবে আমরা এটা অব্যাহত রাখবো, এই কথা দিচ্ছি। এখন যে বিষয়টি নিয়ে মাসুদ কামাল আপনার সাথে আলোচনা করতে চাই, এই যে উপজেলা নির্বাচনটা হয়ে গেল, এবার সিসি বলছেন যে ধান কাটার কারণে একটু ভোটার কম হয়েছে। একটা না একটা দেখছে যে অজুহাত আছেই। তো সাধারণত তৃণমূল পর্যায়ের নির্বাচনে এটা পার্টিসিপেশনটা বাড়ে, কিন্তু এবারটা তেমনটা হলো না। স্থানীয় পর্যায়ের নির্বাচনের এই অবস্থা, এইটার মূল কারণটা কি আপনার, বা কেমন মনে হলো আপনার এই উপজেলা নির্বাচন? শুনেন, ওনার এই অজুহাত নিয়ে আলোচনা না করাই ভালো। কারণ ধান যে এই সময় কাটা হবে, এই সময় যে বৃষ্টি হবে, এটা কি বাংলাদেশের নতুন তথ্য নাকি? এটা জেনেই তো তারা এই সময়টা সময় নির্ধারণ করছেন। আবার যদি মনে করেন আগামী দ্বিতীয় পর্বে যে নির্বাচন, ওখানে যদি লোকজন হয়, তখন আবার বলবে যে এরা ইলেকশন কমিশনের উপর তাদের এতই আস্থা যে ধান কাটা বাদ দিয়ে তারা নির্বাচনে ভোট দিতে চলে আসছে। তো এগুলি যুক্তি, অজুহাত, এগুলির তো কোনো সমস্যা নাই। এই ভদ্রলোকের উপর আমি আসলে খুবই হ্যাপি। এই কারণে উনি এমন এমন কথা মাঝে মাঝে বলেন যে মানে অজুহাত তো বাংলাদেশে অনেক সারা জীবনই ছিল, অজুহাত শব্দটা তো আছে। তো অজুহাতের যে অভিনবত্ব, এটা উনি যেভাবে দেখাতে পারেন, আর কেউ দেখাতে পারেন বলে আমার কাছে মনে হয় না। মানে উনি নুরুল হুদার এই ক্ষেত্রে নুরুল হুদারটা ছিল একটু গ্রাম্য টাইপের, আর ওনারটা বেশি একটু চৌকস। উনি একদম অভিনবত্ব ওনার অজুহাতের ব্যাপারে, এবং যেটা বলেন ওইটাই নিউজ হয়, ওইটা নিয়ে লোকে হাসাহাসি করে, ওইটা নিয়েই কৌতুক হয়। তো সেই হিসেবে ওনার নাম তো মনে করেন ইতিহাসে লেখা থাকবে। তো এখন কি ওনাদের একটা বলা, কথা বারবার বলছিল যে তারা 7ই জানুয়ারি নির্বাচনের এই সাফল্যটাকে ধরে রাখতে চায়। তো 7ই জানুয়ারি নির্বাচনের সাফল্যটাই কি একটা সব দল ছাড়া, অংশগ্রহণ ছাড়া একটা নির্বাচন হয়েছে, 27% 42 হয়ে গেল। এই নির্বাচন নিয়ে দেশে বিদেশে বিতর্ক আছে, ওটারই সাফল্য তারা দেখতে চায় উপজেলায়। ওটাই তার তো বেসিক জায়গাটা যদি কেউ যদি কেউ ওই নির্বাচনটাকে সফল নির্বাচন বলে, এটা আবার আওয়ামী লীগও কিন্তু বলে। আওয়ামী লীগও তো বলে 75-এর পরে ওইটা নাকি বাংলাদেশের শ্রেষ্ঠ নির্বাচন। ওইটা যদি শ্রেষ্ঠ নির্বাচন হয়, তাহলে 91 নির্বাচনটা কি ছিল? তাহলে 96-এর 15 জানুয়ারি নির্বাচনটা কি ছিল? তাহলে 2001-এর নির্বাচনটা কি ছিল? 2008-এর নির্বাচনটা কি ছিল? সব খারাপ নির্বাচন। এই সমস্ত খারাপ নির্বাচনের মধ্যে তো 2বার আবার আওয়ামী লীগ জিতে পারছে। এগুলি সবগুলিকে অতিক্রম করে 7ই জানুয়ারি নিয়ে নির্বাচন, এইগুলি হলো যেমন কি এরা মনে করে যে মানুষের স্মৃতিশক্তি বোধহয় একদমই ক্ষীণ, তাদের মধ্যে কিছুই মনে নাই, আমরা যা বলবো তাই বিশ্বাস করবো। অথবা আরেকটা কাজ হতে পারে, সেটা হলো জনগণ বিশ্বাস তো করে না, আমি এমনিও জানি অমনিও জানি, তো জনগণকে পাত্তা দেওয়ার দরকার কি? যা ইচ্ছে বলে যাই, নিজে বলি নিজেই শুনি, আবার আমি বলি আমার চামচা শুনে চামচায় হাততালি দেয়, তো ওইটা একটা মনের শান্তি। না, তাহলে বোধহয় আমি ঠিকই বলি। এইগুলি আর কি। আর ইলেকশন কমিশন হলো তার নাম্বার 1 চামচা। ইলেকশন উনি যা বলে, যে বলে না বাবু যা যা বলে উনি বলে তার শতগুণ। এখন ইলেকশন কমিশনের হয়েছে অবস্থা যে উনি বলছে এটা সর্বশ্রেষ্ঠ নির্বাচন, অতএব ওই নির্বাচনে যে গণতান্ত্রিক ঐতিহ্য, এটাকে ধরে রাখতে হবে। ওটার মধ্যে গণতান্ত্রিক ঐতিহ্যটা কোথায়? ওটার মধ্যে কোথায় গণতান্ত্রিক ঐতিহ্য? একজন ভোটার যে ভোট দিতে গেছে, তার সামনে এমন একটা ব্যালট পেপার দেওয়া হয়েছে, যে ব্যালট পেপারে সে যেখানেই সিল মারুক ওইটি আওয়ামী লীগ। এর নাম গণতন্ত্র বলবেন? এতে লজ্জা শরম নাই রে ভাই। কাজে এগুলি নিয়ে আলোচনা করাটাও একটা সময়ের অপচয় মনে করি। না, সেটাই এই ধারণা যদি তারা বিশ্বাস করে থাকে, এটা তো খুবই কষ্টকর ব্যাপার যে
নির্বাচনটাকে আবার তার নিজের ধারায় আনতে গেলে আমাদের 91, 96 সেই ধারায় আসতে হবে, সেটা না করে এটাকেই ধরে নিয়ে এগোচ্ছে। মানে আমি না একটা জিনিস বুঝি না, যেভাবে নির্বাচন হচ্ছে, মনে করেন বিরোধী দল আসে না, আমরাই 2-3 ভাই মিলা, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই সব দাঁড়াই থাকি, এর মধ্যে থেকে এক ভাইকে বাইসে নেওয়া হয়। এটাই হুম যদি হুম নির্বাচন হয়, তাহলে নির্বাচন কমিশনের দরকারটা কি? হুম ইউনিকে তো হুম, বললেই হয়, ভাই তুমি একটা নির্বাচন করে ঘোষণা দিয়ে দাও। এত টাকা হ্যাঁ, খরচ করে এই লোকগুলিকে আনার দরকার কি? এত বড় একটা বিল্ডিং বানানোর দরকার কি? এটা তো জনগণের পয়সার অপচয়, হুম তাই না? এই যে বিপুল অঙ্কের টাকা খরচ হচ্ছে এখানে, এটা তো অপচয়, দরকার নেই তো কোনো। কেন হুম আবার, অথবা এমন নিয়ম করলেও কিন্তু হয় যে সরকার যে হবে তারাই উপজেলা চেয়ারম্যান মনোনয়ন দিয়ে দিবে, এই যে অমুক উপজেলা চেয়ারম্যান ঘোষণা করে দিবে, হয়ে গেল, সমস্যা তো নাই। আপনি মনে করেন একটা উপজেলা মনে করেন 4-5 জন ক্যান্ডিডেট ছিল, যেই জিতুক একই তো কথা, যেই জিতুক হুম সেটাই তো আওয়ামী লীগ। তাহলে আওয়ামী লীগ ঠিক করে দেখ তারা, সে কাকে চায়, যাকে চায় সেই নির্বাচিত হয়ে গেল। এই ইলেকশন করে এতগুলি টাকা নষ্ট, টাকা পয়সা অপচয় করার দরকারটা কি? দেশের অর্থনৈতিক অবস্থা তো ভালো না, হয়তো কেন এগুলো অপচয় করে আমি বুঝিয়ে দিচ্ছি, বলে দিলেই পারে। হুম, রাইট। তো এই নির্বাচনে যে সব মানে এই মানে এটা নিয়ে সরকারের অর্জন কি বা আওয়ামী লীগের অর্জনটা কি, কি হলো, কি দাঁড়ালো, আপনার কি মনে হয়? আওয়ামী লীগের যা অর্জন সেটা তো 7ই জানুয়ারি দিয়ে হয়ে গেছে, ওনাদের অর্জন হয়েছে। শুনেন আমি বলি আপনাকে, একজন লোক রাস্তা দিয়ে যাচ্ছে, তার পকেট থেকে ছুরি দেখে একজন মানি ব্যাগটা নিয়ে গেল। হুম এখন যে নিয়ে গেল, সে যদি মনে করে এটা তার অর্জন, তাহলে অর্জন। যারা দেখলো তারা যদি মনে করে এই মানি ব্যাগটা ওই লোকের অর্জন, ছিনতাইকারী, তাহলে তো অর্জন। ওরকম অর্জন হয়েছে আমাদের, অর্জন হবে না কেন? অনেক অর্জন হচ্ছে, কারণ এগুলো অর্জন, হুম, এগুলো এইভাবে ধরে নেন। ঠিক আছে, ধরলাম। কিন্তু এর মধ্যে যে সেই ঐতিহাসিক ডোনাল্ড লু আসছে, এটার কোনো রাজনৈতিক মাজেদা আছে? তার মধ্যে আবার ওই হাসান মাহমুদ দেখলাম বললো যে কি হিরো আলম কে যদি কেউ ঘুষি মারে সেটাও আমেরিকা আলোচনা করে। তারপরে এর মধ্যে তো দেখলাম যে ক্ষোভ, ছাত্রলীগ নামলো আম, ফিলিস্তিনিদের পক্ষে। পার্লামেন্টের প্রধানমন্ত্রী আবার বলছেন যে তাদের মানবাধিকার কোথায়, এই শিক্ষার্থীদের ব্যাপারে আহ, মানে বেশ উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করলো। তো কি মনে হয়, এটা কি আসলে আমেরিকাকে বিরোধিতা করার জন্যই কি এই প্রসঙ্গগুলো আনছে, নাকি না সত্যি সত্যি ফিল করছে তারা? আমেরিকাকে বিরোধিতা করার জন্য না, আমেরিকাকে বিচ্যুতি করার জন্য তারা এগুলো করতেছে। এবং আচ্ছা। এই বিচ্যুতি তারা তো আগে থেকেই করতেছে, এতে তো কোনো লস হয় নাই। আমেরিকা তো এই বিচ্যুতি কোনো জবাব দিতে পারে নাই, পারছে? পারে নাই তো রে ভাই। হুম হুম কাজে আমেরিকা এরকম বেহায়া টাইপের একটা দেশ, আমার এখন যেটা মনে হয় মাঝে মাঝে, ওরাও বোধ এরকম একটা বেহায়া টাইপের দেশ। তাদের নিয়ে এত কিছু বলতেছে, ওরা চুপচাপ সহ্য করতেছে, দাঁত কালায় হাসে। তো এটা আপনি কি করবেন? আবার ওরা কি করবে? ওদেরও তো সমস্যা আছে। সমস্যা হুম হলো যে ওরা মনে করে ঠিক আছে, এই বাংলাদেশের মধ্যে একটা ছোট দেশ, যা বলে বলুক, কোনো সমস্যা নেই, আমার স্বার্থটুকু উদ্ধার হলেই হয়। তো তার স্বার্থ সে ওখানে আছে, ওটা নিয়ে প্রশান্ত মহাসাগর, এই ভারত মহাসাগরীয় অঞ্চলে সে কি করতে চায় না করতে চায়, তার আধিপত্য বিস্তার করতে চায় চীনের সঙ্গে। সে চিন্তা করেছে আমার লড়াই তো চীনের সঙ্গে, আমার বার্গেনিং তো ইন্ডিয়ার সঙ্গে। বাংলাদেশ তো ইন্ডিয়ার মাধ্যমে আছে, ইন্ডিয়াকে বলবো এটাকে ম্যানেজ করো। আর বাংলাদেশ একটু টুকটাক টুকটাক, মনে করেন এটা হয় না। ধরেন আপনি এক বাসায় গেলেন, যে দেখলাম ওই বাসায় একটা কুকুর আছে, তো কুকুরটাকে বাইন্ধা রাখছে, কুকুরটা কিন্তু গলায় শিকল দেওয়া, এখন কুকুর ঘেউ ঘেউ করতেছে। তা আপনি তো জানেন, তুই তো একটা বান্দা, তোর ঘেউ ঘেউ কি মূল্য আছে, তাই না? এখন আমার কথা হলো যে আমরা চিল্লাচিল্লি করতেছি, এমনি কিন্তু জানে যে আমরা তো ইন্ডিয়ার কাছে বান্দা, তাই না? ইন্ডিয়া, ইন্ডিয়ার হাত রাখলে হইলো, কিছু লাগে না, তোরা তাই করতেছে। এখন কি কেন অত বলতে পারবো না, তবে এই জিনিসটাকে মোটামুটি কিন্তু আমারও ভালো লাগতেছে, জিনিসটা আমি খুব এনজয় করতেছি, যে আমরা একটা ছোট দেশ, আমরা কিন্তু আমেরিকাকে কথার দিক দিয়ে অন্তত বেজ্জতি কম করি নাই, বেজ্জতি হুম করতেছি, আমেরিকা সহ্য করতেছে। এই সহ্যের কি অর্থ, কি মাজেজা বলতে পারবো না, এটা বলতে পারবো না, কিন্তু আমেরিকা তার কথা রাখতে পারে না। আমেরিকার উপরে যে জিনিসটা নাকি, মনে করেন আমেরিকা কি বলছিল
আমেরিকা বলেছিল যারা নাকি সুষ্ঠু ও অবাধ নির্বাচনের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে তাদেরকে তারা ভিসা দেবে না, ভিসা রেস্ট্রিকশন দিবে, তাই না? এটা বলছিল। আমরা এখন পর্যন্ত কোনো নমুনা দেখতে পাইনি, পাইনি তো। কাজে আমি ধরে নিচ্ছি তারা কারোরই ভিসা কারোরই তারা ভিসা রেস্ট্রিকশন দেয় নাই। তাহলে কি আমরা ধরে নেব ওই নির্বাচনে সুষ্ঠু এবং অবাধ হওয়ার ক্ষেত্রে কেউ কোন রকম প্রতিবন্ধকতা তৈরি করে নাই? আমাদেরকে তাই ধরে নিতে হবে? তো আমেরিকা পারে নাই। আমেরিকা যেটা পারে নাই সেটা বলছে বাহাদুরি করে। এইগুলি আমি এই জিনিসগুলি বুঝি না। পারে না কিন্তু বলে, এই যে আওয়ামী লীগ বলছে যে আত্মীয় স্বজন দাঁড়াইলে পরে তাদের ব্যবস্থা নেওয়া হবে, কিছু করতে পারে নাই। তারপরে বলছে না, স্বজন বলতে সন্তান এবং স্ত্রী বুঝায়। তিনটা সন্তান তো উপজেলা চেয়ারম্যান হয়ে গেল, এই তিন সন্তানের বাপরে অথবা মায়ের কিছু করতে পারছে? কিছু করতে পারেনি তো। তো যেটা পারবেন না সেটা বলেন কেন রে ভাই? যেটা আপনার আপাতত কিছু ক্ষমতায় মনে হচ্ছে কুলাবে না না যে বলেন কেন? ডোনাল্ড লুইর আসার মানে খুব একটা তাৎপর্য দেখছেন না। আমি দেখি না, আমি দেখি না। কেউ কেউ দেখতে পারে, আমি দেখি না। এবং এদের উপর আমার কোনো ভরসাও নাই। ভরসা নেই মানে ওরা আসলে দেখেন একটা জিনিস, ওদের আমি খুবই সমালোচনা করি এই ফিলিস্তিন ইস্যুতে। ওরা ফিলিস্তিনিদেরকে ইসরায়েলের বিরুদ্ধে যে ইটা হচ্ছে, বিক্ষোভটা হচ্ছে আমেরিকাতে, স্টুডেন্টরা করতেছে, তারা সেই বিক্ষোভটা দমানোর জন্য যা করতেছে এতেই প্রমাণ করে যে তারা আসলে মানবাধিকারের নামে যা বলে এগুলো সব বোগাস। তারা হলো হিপোক্রেট জাতি একটা। আমেরিকা একটা হিপোক্রেট জাতি আমার কাছে মনে হয়। তা না হলে এই ইসরায়েলকে রক্ষা করার জন্য, ইসরায়েলের পক্ষে থাকার জন্য, ইসরায়েলের বিরুদ্ধে কোনো কিছু না বলার জন্য তারা নিজের দেশের স্টুডেন্টদেরকে এইভাবে মারতে পারে, এইভাবে পিটাইতে পারে? এটা বোগাস একটা মানে আমি মনে করি এটা একটা হিপোক্রেট মানে জাতি আর কি। কি রিপাবলিকান, কি ডেমোক্রেট, এই ইস্যুতে কিন্তু সবাই এক। ইসরায়েল, ইহুদি, এই ইস্যুতে সবাই এক, সবাই এক। কেন? এটা হলো অদ্ভুত একটা দেশ। এবং আমি মনে করি আমেরিকার রাজনীতিতে আগামী দিনগুলোতে একটা বড় পরিবর্তন আপনারা দেখতে পারবেন। কারণ আমেরিকান পলিটিশিয়ান যারা নাকি ইসরায়েলকে সাপোর্ট করছে এরা সব কিন্তু বুড়া, দেখেন আপনি, সব কিন্তু বৃদ্ধ। হ্যাঁ, ইয়াং জেনারেশন কিন্তু এটার পক্ষে না। কিন্তু আমেরিকায় ইয়াং জেনারেশনের আমি মনে করি একটা নতুন ধারা তৈরি হবে আগামী। রাইট। আচ্ছা, আর সর্বশেষ একটু আমরা মানে হঠাৎ করে চুন্নু এবং ব্যারিস্টার সুমনের বাদ প্রতিবাদ আপনার কাছে কি মনে হয়, এর কারণ কি? এর কারণে কিছু না, সুমন যেটা করছে এটা তার সে স্বভাবস্বরূপ ভাবে করছে। ব্যারিস্টার সুমন এরকমই করে। ব্যারিস্টার সুমন রাস্তা বানায়, ব্যারিস্টার সুমন পুল বানায়। শুনেন, ব্যারিস্টার সুমন আসলে এই ক্ষেত্রে মানে এমপির মাধ্যমে যে কাজগুলি হয়, এমপির মাধ্যমে যে ফান্ড গুলো আসে, এইটা চুরি করার লোক ব্যারিস্টার সুমন না। সে এটা চুরি করবেও না, আমার ধারণা আগামী 5 বছরেও সে এটা করবে না। কারণ করবে না এখানে সে এমনি তার আইন ব্যবসা ভালো, তার টাকা পয়সা আছে, তার ফ্যামিলিও যতটুকু আমি জানি যথেষ্ট বড় লোক ফ্যামিলি। তার বউ বাচ্চা তো বোধহয় বিদেশ থাকে, তার অত কিছু অর্থনৈতিক সংকটও নাই। অবশ্য সংকট না থাকলেও অনেক চুরি করে স্বভাবের কারণে তার ওই স্বভাবও নাই। তার মধ্যে এক ধরনের কিন্তু মানে দেশপ্রেম বলেন যাই বলেন আছে বলে আমি মনে করি। কারণ সে আগেও তো অনেক কাজ করছে, নিজের টাকাতে অনেকগুলি ব্রিজ টিজ করছে সে, কিন্তু করে দেখাইছিলেন ভাই। ইয়াংজন আমি ওখানে গেছিও, বুঝছেন, ইলেকশনের আগে আগে ওই এলাকায় আমি গেছিলাম। আমি ইয়াংদের মধ্যে তার একটা জনপ্রিয়তা আমি লক্ষ্য করছি। তো উনি যেটা করে, যেটা বলে সেটা সে করে। উনি হিপোক্রেট না বলে আমার কাছে মনে হয়েছে। সেখানে এই যে জিনিসটা নাকি আপনার জাতীয় সংসদে চুন্নু সাহেব বলার চেষ্টা করছে যে মানে উনি কিন্তু দুইটা ভাগ করে ফেলে, দুইটা দল বানিয়ে ফেলেছে। একদিকে ব্যারিস্টার সুমন, আরেকদিকে 349 জন এমপি, সেটা দল বানানোর চেষ্টা করছে। বাট ওই দলের সবাই নাই, তার দলের সবাই নাই, তবে অনেকেই আছে, অনেকেই আছে। এমপি হওয়াটা অনেকে মনে করে কি আমি এমপি হইলাম মানে একটা আলাদিনের চেরাক পাইলাম। এবং এই চেরাক তারা এই যে 29 কোটি টাকার হিসাব সুমন দিচ্ছে, ঘটনা তো সত্য। 4 কোটি টাকা করে তো পায় এমপিদের, থোকবরা তো আছে, আছে না, প্রতি বছর পায়। তাহলে 5 বছরের কত হয়? 20 কোটি টাকা পাই। এমনিও রাস্তাঘাট করার জন্য যে বরাদ্দগুলি, হয়তো বরাদ্দগুলি কি এমপিদের মাধ্যমে ব্যয় হয় না? ব্যয় হয়। এখন সুমন যেটা করছে প্রকাশ করে দিছে যে আমি এত টাকা পাইছি, এই টাকা আমি ব্যয় করব। এটা বলে একদিক দিয়ে ভালো, ভালো এই কারণে যখন সে বলছে আমি 29 কোটি টাকা পাইছি,
আমাদের 25 কোটি টাকা রাস্তা বানাবো, মানুষ কিন্তু হিসাবটা নিবে আগামী 5 বছরে, তুমি যে 25 কোটি টাকা রাস্তা বানাচ্ছো কই রাস্তায়। আর এই জিনিসটা ওনারা বলে নাই, বলে নাই কেন? ওনাদের বক্তব্য খারাপ, নিয়ত খারাপ। এই চুন্নু সাহেবদের নিয়ত খারাপ। উনি যে এর আগে 3বার এমপি ছিল, কি করছে সে এলাকায়? তার এলাকার লোকজনের কথাবার্তা যখন শুনতেছি, যে আমি তো এই সংক্রান্ত একটা করছি, ভিডিও কালকে আপ করছিলাম, আপনি দেখছেন, ওইটার মধ্যে আমি তার এলাকার অনেক লোকের কমেন্ট পাইছি। তারা তো বলতেছে যে গতবার সে হয়তো কিছুই কোনো 10 টাকার কাজও করে নাই, 10 টাকার না কাজ তো কিছু করছে, কিন্তু পাবলিকের কাছে মনে হয়েছে 10 টাকার কাজও সে করে নাই। তো এটা তো তার ব্যর্থতার ভাই। তো ওনার এলাকার লোকজন উনি বলতে পারে না আমি কি খরচ করছি, কি টাকা পাইছি। দেখেন যে আমি একটা কথা বলি আপনাকে, আমি একটা পার্সোনাল কথাই বলি, আমরা তো এই অনুষ্ঠানে তো অনেক ব্যক্তিগত আলাপ করি। আমি জীবনে যখন যেখানে চাকরি করছি, আমি কত টাকা বেতন পাই এটা আমার বাসার আমার বউ বাচ্চা ভাই বোন এমনকি কাজের যে লোক সেও জানতো। আমি এটা জানাইতাম। কেন জানাইতাম? ধরা যাক, অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি মনে করেন 20,000 টাকা মাসে বেতন পাই, আমি যদি বলি সবাই জানে 20,000 টাকা বেতন পাই, তখন যদি আমি একটা 30,000 টাকার মোবাইল ফোন কিনে নিয়ে আসি, তখন ওদের মনে কিন্তু একটা প্রশ্ন হবে, বেটা তুই বেতন পাই 20,000 30,000 টাকার মোবাইল কেমনে আনস? প্রশ্নটা কিন্তু আসবে। এবং ওই জায়গাটাতে আমি ধরা। আমি মনে করি যখন আমি সবার কাছে বলে দেই যে এইটা আমার টোটাল ইনকাম, তখন আমিও কিন্তু নিজের দিক থেকে এক ধরনের কন্ট্রোলের মধ্যে থাকি। যদি কখনো বদ ইচ্ছা জাগে, সেটাও কিন্তু আমি নিয়ন্ত্রণ করি, যে আমি তো ধরা খেয়ে যাবো, আমি তো আমার বাচ্চার কাছে ধরা খেয়ে যাবো, আমি তো আমার ভাই বোনের কাছে ধরা খেয়ে যাবো। তো নিজের জন্য এটা কিন্তু একটা প্রোটেকশন। যে কাজটা সুমন করছেন, আমি ওনাকে স্যালুট জানাই, যে উনি এটা বলার মাধ্যমে কি হয়েছে, উনি বলে দিচ্ছেন যে আমি আপনাদের জন্য এই জিনিসটা। দেখেন সুমন একটা কথা বলছে কিন্তু, যে প্রাইম মিনিস্টার কিন্তু শাড়ি দিচ্ছে ঈদের সময়, প্রাইম মিনিস্টার সময় শাড়ি দিচ্ছে, এটা আর কোন এমপি বলছে? প্রাইম মিনিস্টার নিচে গেলে সুমনকে একা দেয় নাই, অনেক এমপি কে দিছে। কোন এমপি বলছে? অনেক এমপি কিন্তু এলাকায় যে শাড়ি বিলাইছে, কিন্তু সেটা কি বলছে সে? এমন একটা ভাব দেখেছে যে আমি শাড়িটা তোমাকে দিলাম, আমি একদম দানবীর, আসলে তুমি কি যোচ্ছ, এটা বলে নাই। তো এই জায়গাগুলি আমি মনে করি প্রয়োজনীয় বলা। আপনি কোথেকে করলেন, কিভাবে করলেন, কেন করলেন? ট্রান্সপারেন্সি ইম্পর্টেন্ট। স্বচ্ছতা খুবই জরুরি একটা বিষয়। অস্বচ্ছ হলে যে ওই বলে না যে ঘোলা জলে মাছ শিকার, কেন বলে? পানিটা ঘোলা হলেই কিন্তু ওই অস্বচ্ছতার মধ্যে কিন্তু নানা রকম 2 নম্বরই ঘটে। কাজে ট্রান্সপারেন্ট থাকতে হবে। আমি আশা করব, শুনেন আমি একটা কথা, অনেকে বলে যে এগুলো নিয়ে এমপিদের নিয়ে আলাপ করি কেন, আমরা তো সংসদই মানি না, আমরা তো সরকারকে অবৈধ কই। সবই ঠিক আছে, সবই ঠিক। এই ভোট নিয়ে 7ই জানুয়ারির ভোট নিয়েও আমার আপত্তি আছে, যেভাবে তারা ক্ষমতা দখল করছে এটা নিয়েও আমার আপত্তি আছে। কিন্তু একটা কথা কি, যত আপত্তি থাক, আমি তো মন্ত্রী হিসাবে এদেরকেই মানতে হবে, এমপি হিসাবে এদেরকেই মানতে হবে। এরাই তো আমার এলাকায় জন্য কাজ করবে। আমি তো বলি তুমি অবৈধ, তোমার কাজ আমি নিব না, এটাকে আমি বলতে পারবো? তা তো আমি পারবো না। কাজেই এদের মধ্যে যারা কাজ করবে তাদেরকে আমি মনে করি হাইলাইট করা উচিত, প্রশংসা করা উচিত। সেই কাজটা সুমন সাহেব করতেছে, আমি মনে করি তার প্রশংসা করা উচিত। তারে প্রশংসা করলে কি হবে, অন্যান্য এমপিদের মধ্যে কিন্তু আমি একটা জিনিস ঢুকাই দিলাম, যে তোমাকেও এই কাজটা করতে হবে, নাহলে তোমাকে দিকে, তোমার দিকে আমি সন্দেহের চোখে তাকাবো। এটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমাকে আমি এবার তাই হবে, এবার সবাই কিন্তু পাবলিক সন্দেহ করবে, তুমি তো বলো নাই তুমি কত টাকা পাইছো, কাজেই তোমার মধ্যে ঝামেলা আছে। কাজে আমি মনে করি অনেক এমপি আছে যারা নাকি চুরি চামারি করে না, অথবা এই টাকাটা নিয়ে, এই টাকা নিয়ে তার প্রয়োজন নাই, তারা দেখবেন খুব সুন্দর সব বলে দিবে, আমার এই আছে ওই আছে ওই আছে, আমি এই পাইছি এটা পাইছি। আমি মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে। চুন্নু সাহেব খুবই ট্র্যাডিশনাল এবং খুবই, আমি মনে করি একজন নিম্ন রুচির পলিটিশিয়ান, কাজে উনি ধরা খেয়ে গেছেন। ঠিক আছে মনে হয় আমাদের আপাতত আর কোনো সাবজেক্ট নেই। দর্শক, মোটামুটি আমরা 3-4টা সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম। আপনারাও পরামর্শ দিন যে কি কি বিষয় নিয়ে আলোচনা করা এই মুহূর্তে প্রাসঙ্গিক, আমরা করব অবশ্যই, এবং আমাদের এই আলোচনা অব্যাহত থাকবে, যদিও মাঝে মধ্যে একটু আমাদের গ্যাপ পড়ে। মাসকামাল, আপনাকে ধন্যবাদ, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।